আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পুষ্টি নিবেদিত চলমান অনুষ্ঠান দেখার জন্য। নেক্সাস টেলিভিশনে আমরা নিয়মিত এই অনুষ্ঠানটি হাজির করি এবং আপনাদের সঙ্গে কথা বলি সমসাময়িক বিষয়াবলী নিয়ে। আজকেও সেরকম বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটা হচ্ছে বিদ্যানন্দ কবি ভনে। আজকের অতিথি থাকার কথা দুজনের, মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং মোহাম্মদ হারুনুর রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বা চেয়ারম্যানের উপদেষ্টা। এখন একজন অতিথি এখন এসে পৌঁছান নাই, আরেকজন অতিথি আমাদের সঙ্গে আছেন, এবং আমরা এই বিষয়টি কেন নির্বাচন করেছি সেটি একটু পরে আলোচনার মধ্যে দিয়ে আপনাদের সামনে ফুটে উঠবে। আমরা এই অনুষ্ঠানটি শুধু যে টেলিভিশনের পর্দায় দেখাই তাই নয়, আপনারা ইউটিউবে চাইলে দেখতে পারেন, নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায়, অথবা ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে সব জায়গাতে, সামাজিক মাধ্যমে, পত্রিকাতে, সংসদে, গণমাধ্যমে, এবং দলগুলি, বিশেষ করে বিরোধী দলগুলি একত্রিত হয়ে তারা আন্দোলনের কথা বলছেন, আবার ঐক্য ভেঙে যাচ্ছে, নতুন করে ঐক্য তৈরি হচ্ছে। যেমন আমরা শুনতে পাচ্ছি যে হেফাজতের আমিরের উদ্যোগে একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন 7টি ইসলামী দল, এবং কওমি ধারার 7টি ইসলামী দল ভবিষ্যতে একসঙ্গে চলার নীতি নিয়েছে, এবং হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরের উদ্যোগে শুরু হওয়া এই প্রক্রিয়া একটা নতুন রাজনৈতিক জোটের রূপ নিতে পারে বলে অনেকেই বলছেন। আপনার কি মনে হয় যে এত দ্রুত কেন বাংলাদেশের রাজনৈতিক যে পট সেটা বদলাতে শুরু করেছে, ঐক্য ভেঙে নতুন ঐক্য হচ্ছে? ধন্যবাদ আজকের চলমান এই সংলাপে আলোচনায় আমাকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানোর জন্য। আর এখন সহালোচক আসে নাই, আশা করি চলে আসবে অল্প কিছুদিনের মধ্যেই। টেলিভিশনের প্রিয় সকল দর্শকবৃন্দকে শুভেচ্ছা রইল। আজকে যে আপনি বেশ কয়েকটা বিষয়ের এখানে উপস্থাপন করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনীতিতে অস্থিরতা, বা আমাদের রাজনীতিতে যে জোটভুক্ত দলগুলো ছিল সেগুলোর মধ্যে ভাঙন, সরকারি দল বিরোধী দলের মধ্যেও দেখা যাচ্ছে সংকট, এ ধরনের বিভিন্ন বিষয় আপনি উত্থাপন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমি মনে করি যে বর্তমান নিয়ন্ত্রিত হওয়া দরকার। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে যেভাবে আজকে বিভিন্ন ঘটনা প্রবাহ, সত্য অসত্য মিলিয়ে যথেচ্ছর যে অপব্যবহার হচ্ছে, এইটা অতি দ্রুত এতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠিত ব্যক্তিদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এবং এখানে ইচ্ছা মতো যার যা খুশি সে তার মতো করে যা ইচ্ছা তাই আমি মনে করি যে প্রকাশ করছে, যেটা আমার মনে হয় কিছুটা হলেও এটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনীতিতে আজকে যে অস্থিরতা, তার কারণ বাংলাদেশে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যে দীর্ঘদিনের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল সেখান থেকে একটা পরিবর্তনের যে প্রত্যাশা জনগণের মধ্যে ছিল, সেই প্রত্যাশার মধ্যে আমরা লক্ষ্য করছি যে একটা অস্থিরতা আছে। এবং নিঃসন্দেহে এখানে দীর্ঘদিনের যারা একটা বৃহত্তম রাজনৈতিক দল তাদের অনুপস্থিতি যেমন একটা সংকট তৈরি করেছে, পাশাপাশি আপনার যারা বিগত নির্বাচনে জোট তৈরি করে নির্বাচন করেছে তাদের মধ্যেও কিছু অনাদর্শিক ঐক্য ছিল, যেটার কারণে তাদের মধ্যেও কিছু সংকট দেখা যায়। বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে যে জোট তৈরি হয়েছিল, যেটা আজকে দেখলাম যে হেফাজতের নেতৃত্বে 7টা ইসলামিক দল তারা একটা জোট গঠন করেছে। তার কারণ সত্যিকার অর্থে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে ইসলামিক দলগুলোর অতীতেও সেভাবে কোনো জোট হয়নি, এবং বিগত নির্বাচনে যে কোনো কারণেই হোক, যে কোনোভাবেই হোক, একটা জোট তৈরি হয়েছিল। এবং নির্বাচনের সময় আমরা লক্ষ্য করেছি জামাত ইসলামের বিভিন্ন নির্বাচনী প্রচারণায় যে সমস্ত বক্তব্য কথাবার্তা এসেছে যেগুলো ইসলাম অ্যালাউ করে না, যেমন আপনার রোজা, পূজা, মুদ্রারে পিঠ ও পিঠ, তারপরে আপনারা দাঁড়িপাল্লায় ভোট না দিলে আপনাদের ঈমান থাকবে না, বা আপনার একটা দাঁড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি আপনার মানুষের নেকির সওয়াব পাবেন। এই ধরনের বিভ্রান্তিকর, ইসলামের সাথে অত্যন্ত আমি বলবো সাংঘর্ষিক এই সমস্ত শুধু দুনিয়াবী স্বার্থের জন্য ইসলামের এই ধরনের ব্যবহার, সত্যিকার অর্থে যারা এদেশের ইসলামের অভিভাবক বলবো, বা ইসলামের যারা গুরুজন, বা যারাকে আমরা সত্যিকার আলেম মনে করি, তারা এই জিনিসগুলোকে কখনোই কিন্তু সহজভাবে নেয় নাই। যে কারণে আপনি সময়ের এই স্বল্প কিছুদিনের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে এই দলগুলোর মধ্যে ইতিমধ্যে ভাঙনের একটা সুর লক্ষ্য করছে। পাশাপাশি রাজনীতির মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। আপনার এখানে বর্তমান চলমান বিভিন্ন সংকট নিয়ে, যেখানে আপনার বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে একটা ন্যূনতম একটা ঐক্য থাকা দরকার ছিল, সেখানে দেখা যাচ্ছে এটার মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
যেমন আপনার জুলাই সনদ, বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে ন্যূনতম ঐক্য কি কি বিষয় হতে পারে? জুলাই বিশেষ করে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, বিশেষ করে আমাদের জুলাই সনদকে কেন্দ্র করে যে আমরা একটা জুলাই সনদের দলিল স্বাক্ষর করলাম, সেটাকে নিয়ে দেখা যাচ্ছে এটার মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। যেটাতে আমরা যে 30টা রাজনৈতিক দলের মধ্যে মনে হয় 25টা না 26টা দল আপনার এই জুলাই সনদে স্বাক্ষর করেছিল, যে আমরা এই জুলাই সনদ যেটা তৈরি হয়েছিল আলোচনা দীর্ঘ সংলাপের মধ্য দিয়ে, সেটার মধ্যেও দেখা যাচ্ছে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিশেষ করে জামাতে ইসলাম, এনসিপি, তারা গণভোটের যে বিষয়টা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। আর বিএনপির জায়গা থেকে বলা হচ্ছে, বা বিএনপি জোটের জায়গা থেকে বলা হচ্ছে যে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেটা আমরা খুব পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। এখানে কোনো ধরনের সন্দেহ বা সংশয় থাকার কোনো অবকাশ নাই। কিন্তু এখানে গণভোট এবং জুলাই সনদের যে চুক্তি, এটা কিন্তু একটু কিছুটা পার্থক্য আছে। এখন জুলাই সনদের মধ্যে যে মুখবন্ধ বা জুলাই সনদের যে ঘোষণাপত্র, সেটা কিন্তু আড়াল হয়ে যাচ্ছে আমি যেটুকু দেখেছি বা গণমাধ্যমে যেটুকু এসছে। আমি যেটা মনে করি যে আপনার এখানে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে আপনার দেশ রাষ্ট্র পরিচালনা হয়েছে, যারা বিশেষ সুবিধা ভোগ করেছে, তাদের এই জায়গাটাতে মনে হয় কিছুটা হলো আপনার একটা সংকট দেখা দিয়েছে, বা তারা সেই ধরনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। যে কারণেই আজকে স্বাভাবিক কারণে আমি মনে করব যে হয়তো তাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। যেমন আমি আপনাকে বলি যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, ইউনূস সরকারের সময় বিশেষ করে জামাতে ইসলাম যে সুযোগ সুবিধাগুলো পেয়েছে, তাদের প্রশাসনিকভাবে বলেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, হাসপাতাল, বিভিন্ন জায়গায় তারা তাদের নিজস্ব লোকজনদেরকে যেভাবে পদায়ন করেছে বা যেভাবে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা পদায়ন করেছে, সেই জায়গাগুলো তারা এই বর্তমান নির্বাচিত সরকার আসার পর সেই জায়গাগুলো পরিবর্তন হয়েছে। স্বাভাবিক কারণে তাদের সাথে কিন্তু একটা এটার কারণে মনোমালিন্য, অন্তর্দ্বন্দ্ব কিছুটা তৈরি হয়েছে। কিন্তু এই জায়গাতে যে পরিবর্তনগুলি এসেছে, সেইখানে যে নিয়োগগুলি হয়েছে, সেগুলি কি সরকারি দল মেধার ভিত্তিতে দিয়েছেন নাকি তাদের দলীয় ভিত্তিতে দিয়েছেন? এখানে আপনার যারা যে জায়গাগুলোতে নিয়োগের, যেমন আপনার জেলা প্রশাসক পদগুলোতে নিয়োগ প্রাপ্ত হয় সাধারণত সরকারি ডেপুটি সেক্রেটারিরাই। তো সেই ডেপুটি সেক্রেটারির মধ্যে আপনার একটা প্রচলিত ধারা আছে যে তাদের ওই সিলেকশন কমিটির মাধ্যমে যাচাই বাছাই করা হয়, তার মাধ্যম দিয়ে দেওয়া হয়। তো নিঃসন্দেহে আমি মনে করি যে সেখান থেকে যোগ্যতা মাফিকই দেওয়া হয়েছে। এখন এটা তো অনেক আগে যারা ছিলেন তারা যোগ্য ছিলেন না, সেই ক্ষেত্রে তাদের একেবারে প্রকাশ্য আপনার দলীয় একটা পরিচিতি ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো প্রত্যাশা ছিল যে আপনার অন্ততপক্ষে দলীয় পরিচয়টা সে সময় নিরপেক্ষ ব্যক্তিদেরকে সেখানে নিয়ে পদায়ন করা উচিত ছিল। কারণ তাদের অধীনে নির্বাচন হয়েছে, তারা নির্বাচন পরিচালনা করেছে। তো সুতরাং সেই জায়গাগুলোতে যদি আপনার, তার কারণ জামাতে ইসলাম তারা তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করে বা নিরপেক্ষ সরকারে বিশ্বাস করে, কিন্তু তারা পদায়নের ক্ষেত্রে এই জায়গাগুলোকে তারা সাংঘাতিকভাবে দলীয়করণ করেছিল। তো এখন এটা দলীয় সরকার যেহেতু ক্ষমতায় আছে, এখন স্বাভাবিক কারণে কিন্তু দলের পলিসি বা দলের কর্মকাণ্ড বা দলের চিন্তা চেতনা বাস্তবায়ন করার জন্য স্বাভাবিক কারণে এইসব জায়গাগুলো কিন্তু দলীয় কিছুটা হলো যোগ্যতা সম্পন্নর মধ্যেই আপনার সরকারের যাদেরকে নিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করে তাদেরকে সেই জায়গাগুলোতে নিয়োগ দেবে। এটাই স্বাভাবিক। যেমন বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আপনি লক্ষ্য করেছেন যে বিশ্ববিদ্যালয়গুলো সমস্ত বিষয়গুলো পরিবর্তন হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলো কিন্তু কেউই কিন্তু আপনার রাজনীতির ঊর্ধ্বে না। বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা রয়েছে আপনার এখানে একেবারেই পরিষ্কার চিহ্নিত যে এগুলো জামাতপন্থী, এগুলো বিএনপিপন্থী, এগুলো আওয়ামী লীগপন্থী। এর বাইরে আপনি কোনো শিক্ষক খুঁজে পাবেন না। ইভেন আপনি প্রশাসনও যদি যান, এখন যখন আমাদের সরকার যখন নিয়োগ দিয়েছেন সেটা যদি দলীয় হয়ে থাকে, এখন যে পরিবর্তন হচ্ছে সেটা দলীয় না? দলীয়। এখন তো দলীয় হবেই, কারণ আপনি নির্বাচিত সরকার, আপনি নির্বাচনের সময় আপনি আপনার পছন্দের লোককে নিয়োগ দিবেন, এটাই স্বাভাবিক। অন্তর্বর্তী সরকার কোন দলের লোক নিয়োগ দিয়েছিলেন? অন্তর্বর্তীকালীন সরকার ম্যাক্সিমাম অধিকাংশই, মানে আমি আপনাকে বলি যে এখানে আমাদের যে লোক, এখানে আপনি নিরপেক্ষ লোক খুঁজে পাবেন না। প্রশাসনের যে সমস্ত ব্যক্তিরা কর্মরত তারা তো পিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয় এবং তাদের ছাত্র জীবনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। কেউ ছাত্রদল করেছে, কেউ ছাত্রলীগ করেছে, কেউ ছাত্র শিবির করেছে, অধিকাংশ কেউ প্রকাশ্য করেছে, কেউ আপনার সমর্থক ছিল। তো তাদের মধ্যে আপনি এখানে আমাদের যে নিরপেক্ষ কনসেপ্টটা, এটা কিন্তু আমরা বলি, কিন্তু অ্যাকচুয়ালি নিরপেক্ষ কনসেপ্টটা লোক খুঁজে পাবেন না। বাংলাদেশে আপনি যখন জাতীয় নির্বাচন হয় তখন তো আমাদের নাগরিকরা, ভোটাররা তো কেউ না কোনো দলকে আমরা গিয়ে মানে আমাদেরকে চিরকালীনই দলীয়করণ মেনে না। এখানে আমাদের মূল কাজটা হচ্ছে যে এখানে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে, আপনার সাংবিধানিক এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।
আচ্ছা, আমরা এই পর্যায়ে এসে একটা ছোট্ট বিরতি নেব। আমাদের অন্য অতিথি, আমরা আশা করছি যে বিরতির পর আমাদের সঙ্গে যোগ দিবেন। পুষ্টি নিবেদিত চলমানে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর আমরা আশা করছি আমাদের অতিথি আমাদের সঙ্গে যোগ দেবেন। একজন অতিথি আজকে ঢাকা শহরে বেশ ট্রাফিক জ্যাম, ফলে আসতে একটু তার দেরি হয়েছে। আমরা আশা করছি বিরতির পর তাকে নিয়ে অনুষ্ঠান শুরু করব। ফিরলাম পুষ্টি নিবেদিত চলমানে, এবং আমরা সাথে নিয়ে হাজির হয়েছি আমাদের আরেকজন অতিথিকে, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। আমার ভালো লাগে যে আপনি এখন একটা টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপনা করেন। আমার বরং অনেক ভালো লাগে যে আপনি আমার মতো একটা কাজ করেন। হ্যাঁ, ছোটবেলা আমরা আপনার মতো হতে চাইতাম। আপনি অসাধারণ বক্তৃতা দিতেন। আমরা রাজনৈতিক বক্তৃতা শেখার জন্য আপনার বক্তৃতা শুনতে যেতাম, এবং আপনি দীর্ঘ বক্তৃতা দিতে পারেন এবং একই শব্দ 2-3 বার বলেন না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে মানে একই শব্দ পুনরাবৃত্তি করেন না, অনেক মানে শব্দের অনেক ভাণ্ডার। এখন আজকে আমরা যে বিষয়টা রেখেছিলাম সেটা হচ্ছে বিদ্যানন্দ কবি ভনে শুনে পুণ্যবান। তো এখন দেখা যাচ্ছে যে এক এক মানুষ এক এক রকম কথা বলছেন, এমনকি রাজনীতিবিদরা ভিন্ন ভিন্ন কথা বলছেন। গণমাধ্যমে ভিন্ন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এক গণমাধ্যম আরেক গণমাধ্যমের সমালোচনাও করছে, এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে গতকাল যারা ঐক্যে ছিলেন আজকে তারা ঐক্য ভেঙে ফেলছেন। অনেকেই বলছেন সরকার এবং বিরোধী দলের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হওয়া দরকার ছিল, কিন্তু কতটুকু ভালো সম্পর্ক সেটার কোনো সীমানা নাই। এবং এরই মধ্যে আমরা দেখছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে অসাংবিধানিক বলে সরকারি দল যেটা বলেছে, তিনি বলেছেন যে এটা আসলে আইনগতভাবে সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেছেন যে স্বার্থের পক্ষে গেলে তার আদেশ মেনে নেয়, অর্থাৎ সরকারি দলকে বলেছেন, আর বিপক্ষে গেলেই সেটা অসাংবিধানিক বলে আইনি কূটতর্ক তৈরি করে। এটা তাদের রাজনৈতিক দ্বিচারিতা মাত্র। এদিকে আপনার আগে যিনি অতিথি তিনি বলেছেন যে এক ধরনের দলীয়করণ করেছিল অন্তর্বর্তী সরকার। তো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, আপনার কি মনে হয় যে তারও একটা দলীয় অবস্থান ছিল, সেই কারণেই তিনি সরকারি দলকে সমালোচনা করছেন? ওইটা তো আমি বলতে পারবো না। তাছাড়া ধরেন যে কোনো এক জায়গা থেকে একটা জিনিস ধরে কথা বললেই তার আগা পাস্তরে দেখা যায় না। তো পুরো কথা কিভাবে বলেছেন তা জানি না। তবে সাধারণভাবে আমি বলি যে আমাদের দেশে দলবাজির প্রবণতা এমনিতেই বেশি, দলাদলি বেশি, গলাগলি তো নাই। এই যে বললেন না যে এখন চট্টরি দল ভাঙছে বা এর মধ্যে এরকম হয়েছে, সরকারি দলের সাথে বিরোধী দলের সম্পর্ক ভালো হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে না, বরঞ্চ সম্পর্ক আরও বেশি দূরত্বের মধ্যে যাচ্ছে। মানে এগুলোর একটা কালচারাল বেস তো নিশ্চয়ই আছে, কোনো একটা জায়গা থেকে এটা উৎপত্তি হয়েছে, আমাদের মননের মধ্যে আছে, আমাদের কৃষ্টিতে আছে, আমাদের অতীত ঐতিহ্যের মধ্যে আছে, সেগুলো কিছু থাকতে হবে। সেগুলো যদি আপনি খুঁজে পেতে পারেন তাহলে তো পরের জিনিসগুলো দেখবেন। পলিটিক্সের একটা ট্রেন্ডে এটাই হয়ে গেছে, যেমন আমি সাম্প্রতিককালে দেখছি সেটা হচ্ছে একদম লোকতুষ্টিবাদের একটা ব্যাপার। যে কোনোভাবেই হোক না কেন আপনাকে স্যাটিসফাই করতে হবে মানুষকে। ডেমোক্রেসিতে ভোট দিতে হয়, ভোটের জন্য মানুষকে সন্তুষ্ট রাখতে হয়, কাজেই তুষ্টিবাদ আপনি করবেন, কিন্তু আপনি কোন পর্যন্ত লাইনের মধ্যে থাকবেন, কোন পর্যন্ত লাইনের বাইরে যাবেন, সেটা আপনাকে ডিসাইড করতে পারতে হবে। যদি আপনি রিয়েলি একটা কালচার ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার চান, দেশের মধ্যে আসলে সেই রকমভাবে কোনো চর্চা অতীতে হয়নি, এখনও হচ্ছে না, এবং ভবিষ্যতে যে হবে সেরকম লক্ষণও আমি খুব ভালো করে দেখি না। মানে অতি সাম্প্রতিককালে ধরেন আমি দায়িত্বশীল লোকজন, আমি বলি মন্ত্রীদের সম্পর্কে এরকম এরকম কথা তারা বলছে যে এক একটা কথা একটা উত্তেজনা তৈরি করে ফেলছে, যার জবাব তারা নিজেরা দিচ্ছিল না, সরকারি দলও দিচ্ছে না, অন্য কেউ দিতে পারছে না, এবং তাতে উত্তেজনা বাড়ছেই। হয়তো ধরে নিচ্ছেন যে আস্তে আস্তে এমনি ঠান্ডা হয়ে যাবে, বৃষ্টির কারণে হোক, ঠান্ডার কারণে হোক, পরিস্থিতির কারণে হোক, এইটা নিয়ে বেশি বদার করার দরকার নেই। কিন্তু এগুলো জিনিস আবার থেকেও যায়, তার মানে হচ্ছে আপনার সংস্কৃতির মধ্যেই এই ধরনের অধৈর্য হওয়া, অন্যকে ছোট করে দেখা, তাকে ছোট করা বা ছোট বানানো, এই ধরনের ট্রেন্ডগুলো আছে। আমাদের রাজনীতি কিন্তু কোনো নৈতিকতা শেখায় না, কোনো পার্টিতে পলিটিক্যাল ক্লাস হয় না যে তোমার নীতি নৈতিকতাটা কী হওয়া উচিত, তোমার আচরণ কীরকম হওয়া উচিত, তোমার বক্তৃতা কেমন হওয়া উচিত, তোমার লেখাপড়া কীরকম থাকা দরকার, তুমি জ্ঞান কতখানি আহরণ করেছো, তুমি যে সাবজেক্ট নিয়ে চর্চা করছো, রাজনীতি বা তোমার ইকোনমিক্স যেটাই থাক। তো এগুলোর কারণে আমি মনে করি যে আপনি যে বৈপরীত্যগুলোর কথা বললেন, সেই বৈপরীত্য নিয়েই আমরা আছি। চট করে আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু যখন ধরা পড়ে তখন তার আদ্যপান্তটা ভালো করে বুঝিয়ে না বলে হতাশায় বেশি হচ্ছে। সরকারি দল আর বিরোধী দলের মধ্যে মানে মজার ব্যাপার, ধরেন এই দুটো দল তো একসাথে বহু বছর ছিল এবং তখন খুব বড় সমস্যা হয়নি।
এরপরে যখন সমস্যাটা দেখা গেল তখন সেটা কিন্তু কোনো ঘটনার প্রেক্ষিতে হলো না, এমনিতেই মনে হলো যে আপোষে যেন দুটো আলাদা হয়ে গেল। এবং বোঝা গেল, আমি এরকম করে বুঝলাম যে আমি নিজেকে ডিফাইন করছি, আমি বিরোধী দল, আপনি আপনাকে ডিফাইন করছেন আপনি সরকারি দল, এবং এইভাবে ডিফাইন করার মধ্যে আমার কিছু বেনিফিট আছে, আমার কিছু রাজনীতি আছে। এইটা এখন পর্যন্ত সংঘাতমূলক হয়নি, কিন্তু এটা যে মিডের জায়গায় যাবে সেরকম জায়গাও যায়নি। সেই কারণে কি হয়েছে যে সত্যি সত্যি কে কতখানি ট্রু টু দেয়ার সল, তাদের দেয়া অঙ্গীকারে আছেন সেই কথা বোঝা মুশকিল। একটা বৈপরীত্যের কথা আমি আপনাকে বলি, ধরেন জুলাই সনদ একটা আমরা সই করেছি, এই সই যেটা করেছি একদম লাস্ট মোমেন্ট যে ড্রাফটটা আমাদের কাছে আছে, যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে প্রায় সবগুলো ইয়েতে যতগুলো ধার উপধার আছে তার নিচে লেখা আছে, কিন্তু যদি কোনো দল জনগণের ম্যান্ডেট অর্জন করতে পারে তাহলে তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী এই সনদ বাস্তবায়ন করবে। এখন বিএনপি তো ম্যান্ডেট পেয়েছে, 2/3 ম্যান্ডেট পেয়ে গেছে। পাওয়ার পরে তারা যদি মনে করে যে না আমাদের কনস্টিটিউশন কমিশন কোনো দরকার নেই, আমাদের সংসদ মানে এটা সংশোধনের মধ্যে দিয়েই আমরা সমস্ত কিছু করব, রিফর্মের দরকার নেই, আমরা কেবলমাত্র অ্যামেন্ডমেন্ট দিয়েই করব, তো তখন থিওরিটিক্যাল বক্তব্য একটা আসবেই যে তাহলে আমরা এত কিছু করে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করব না, কিন্তু আমরা যে একটা সংবিধান পরিষদের কথা বললাম, বা আমরা যে একটা কি বলে সংস্কার কমিশন বা সংস্কার পরিষদের কথা বললাম, সেটা বললাম কেন? কারণটা ছিল যে আমরা মনে করেছি যেহেতু সংশোধন যেগুলো করছি সেগুলো কোর্টে চ্যালেঞ্জ দিতে পারে, কোর্ট বদলে দিতে পারে, হাইকোর্ট রায় দিয়ে এমনকি অ্যামেন্ডমেন্ট বাতিলও করে দিতে পারে, কিন্তু যদি আপনি একটা হাউস দেন যাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়েছেন তারা করে, তাহলে সেটা করতে পারবে না খুব সহজে। এই জন্য এটা গ্যারান্টি ক্লজ ছিল। দুজনেই দুই দিক দিয়ে ঠিক। যে আমার যখন একটা তর্ক আছে যে সংসদে বা যে কোনোখানে সংবিধানে যদি অপরিবর্তনীয় ক্লজ রাখা হয় সেই ব্যাপারটাই নাকি অনেক ক্ষেত্রে অগণতান্ত্রিক হয়ে যায়। অপরিবর্তনীয় সংবিধান হওয়া উচিত না, সংবিধানের কোনো জায়গায় অপরিবর্তনীয় থাকা উচিত না, যদিও এর বিরুদ্ধেও আবার যুক্তি আছে। মানে এই জিনিস আমি নিজেই ভালো করে বুঝি না। ধরেন যেটা বলা হয়েছে না 7A বা 7B নিয়ে যেটা বলা হয়, আনঅ্যামেনেবল, কোনোভাবে কিছু করতে পারবেন না। বেসিক্স অফ দি কনস্টিটিউশন, পৃথিবীর বহু উন্নত গণতান্ত্রিক দেশে বেসিক্স অফ দি কনস্টিটিউশন বলে কিছু নাই। আমি আমাদের দেশের কনস্টিটিউশন এক্সপার্ট কয়েকজনকে জিজ্ঞেস করেছি, আচ্ছা বেসিক্স কোনটা? তারা যেগুলো বলেন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যেটার উপরে রাষ্ট্র নির্মিত হয়েছে, কোনটা ফান্ডামেন্টাল নয় সেটা বলেন, যে এই প্রিন্সিপালটা ফান্ডামেন্টাল নয়। আপনি বলবেন কি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ, এটা মূলনীতি। মূলনীতি কি ফান্ডামেন্টাল? কি বলবেন আপনি? কাউকে জিজ্ঞেস করেন, উনি স্পষ্ট বলেন না এটা ফান্ডামেন্টালেরই অংশ, ফান্ডামেন্টাল থেকে বাইরে নয়। মানে এরকম করে বলবেন যাতে সবগুলো স্পর্শ করেই যায়। এবং ওই যখন আপনি বলবেন যে গণতন্ত্রের মৌলিক অধিকার এগুলো স্বীকার করতে হবে, এটার বাইরে যাওয়া যাবে না, তো সেরকম যদি হয় তো 1/3 অফ দি কনস্টিটিউশন আনঅ্যামেনেবল কেমন হলো? জনাব হারুন, এটা একটা প্রশ্ন যেটা আসলে অনেকেই তুলেছেন। সেটি হচ্ছে যে যদি জুলাই সনদে বিএনপি স্বাক্ষরই করবে তাহলে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন কেন করছে না, উচ্চকক্ষ কেন এখনো প্রস্তাব আসছে না, অথবা যে সংবিধান সংস্কার করার লক্ষ্যে বা সংবিধান পুনর্গঠনের লক্ষ্যে যে পরিষদ, সেই পরিষদই বা কেন তৈরি হলো না, এরকম অনেক কথা আসছে। কেননা ওই গণভোটে আরো একটা ব্যাপার ছিল যে বলা হয়েছিল 6 মাসের মধ্যেই এটা হয়ে যাবে এবং 6 মাসের মধ্যে তারা তাদের কর্ম সম্পাদন করবে, কিন্তু তৈরি তো হয় নাই। এবং 6 মাস যদি পার হয়ে যায় আরো 2 মাস পরে, তখন তো অন্য প্রশ্ন আসবে যে 6 মাস তো পার হয়ে গেছে, তাহলে 6 মাস শুরু হবে কবে থেকে, এটাও প্রশ্ন আসবে। জি ধন্যবাদ। এখানে আমাদের মান্না ভাই উপস্থিত হয়েছে। সংবিধানের উপর বিশেষ করে যে আলোচনাটা সংস্কার নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আলোচনাগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে তো আমি ছিলাম না, তো দলের প্রতিনিধি ছিল। এবং সেইখানে আপনার যেটা জুলাই সনদ যেটা স্বীকৃত, যেটা সকলে স্বাক্ষর করেছে, সেখানে মান্নান ভাইদেরও স্বাক্ষর আছে। এবং সেটার ব্যাপারে কিন্তু বিএনপি এখনও কখনোই বলেনি যে আমরা এইটার ব্যাপারে কোনো সেখানে বিএনপি যেসব ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট ছিল এবং সেখানে বলা হয়েছে যারা ম্যান্ডেট পাবে জনগণের তারা সেই অনুযায়ী তাদেরই করবে। আজকে জামাত ইসলাম যদি ম্যান্ডেট পেত তাহলে যেসব ক্ষেত্রে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো কার্যকরী থাকতো না। এটা আমি যেটুকু মনে করি বুঝি। এখন এই ক্ষেত্রে যে বিতর্ক বা যে ধরনের বিভ্রান্তিটা তৈরি হচ্ছে, আমি পার্লামেন্টে দীর্ঘদিন যাবৎ ছিলাম, পার্লামেন্টের এমন কোনো অনুচ্ছেদ নাই শেখ হাসিনার সময় যেটা পঞ্চদশ সংশোধনের মধ্যে যেটা নিয়ে এসছে যে সেখানে কিছু অংশ সে করে দিয়েছে যেটা কখনোই পরিবর্তনযোগ্য না। কিন্তু তার আগে যে সংবিধান ছিল, সেই সংবিধানের মধ্যে
এমন কোনো অনুচ্ছেদ ছিল না যে সংবিধানের কোনো অনুচ্ছেদ, যেটা আমরা সংবিধানের মৌলনীতি বলি বা সংবিধানের অন্যান্য যে অনুচ্ছেদগুলো বলি, এগুলো পরিবর্তনযোগ্য নেই, এরকম কোনো সংবিধানের মধ্যে আমার জানা মতে আপনার কোনো ছিল না। বলা আছে যে আপনার সংবিধানের এই যে কোনো অনুচ্ছেদ পরিবর্তন করতে হলে জেলা সংবিধানের মূল বিষয়গুলো, সেগুলো 2/3 মেজরিটি লাগবে। সুতরাং এটা দিয়ে আপনি সংবিধানে সংশোধন আনতে পারবেন, যেটা একাধিকবার হয়েছে, যেটা পঞ্চদশ সংশোধনী পর্যন্ত। কিন্তু পঞ্চদশ সংশোধনীর সময় শেখ হাসিনা নতুন করে স্বাধীনতার ঘোষণাপত্র, তারপর অনেকগুলো বিষয় আপনার জেলা অন্তর্ভুক্ত করেছিল, নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকারের যে ধারা সংযোজন করেছিল, এই ধারাগুলো বলছে এইটা কোনোভাবে পরিবর্তন করা যাবে না। সেইটার ক্ষেত্রে এখন আপনার যে আমাদের এই নতুন সংসদ গঠিত হয়েছে, ইতিমধ্যে সংসদের বয়স কতদিন হয়েছে আপনার সরভাই? ফেব্রুয়ারি মাস এখানে একটা প্রথম অধিবেশন থেকে জুলাই 4 মাস প্রথম অধিবেশন গিয়েছে। প্রথম অধিবেশনগুলোতে আপনার যে অধ্যাদেশগুলো ছিল 10-12টা বাদ দিয়ে সবগুলো অধ্যাদেশ পাস হয়েছে সর্বসম্মতিক্রমে। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশের ব্যাপারে না, সেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশের ব্যাপারে বলা হয়েছে যে এগুলো আলাপ আলোচনা করে সরকারি দল, বিরোধী দল, স্টেক হোল্ডার সকলের সাথে আলোচনা করে আরও শক্তি, তৎকালীন সময় যারা এই অধ্যাদেশগুলো প্রণয়ন করেছিল তখন তো আলোচনার কোনো সুযোগ ছিল, তারা যারা ক্ষমতায় ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিল, তারাই করেছে। তারা কিন্তু কোনো নির্বাচিত বডি ছিল, অন্যগুলো তো তারাই করেছে। কিন্তু অধিকাংশ ঠিক হয়ে থাকে অধিকাংশের ক্ষেত্রে, এই জায়গাগুলোর ক্ষেত্রে যেহেতু এগুলো রাষ্ট্রের, আপনার ধরেন যে এখানে নির্বাচন কমিশন আছে, তারপরে আপনার দুর্নীতি দমন কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে, পুলিশ কমিশন আছে, বিচার বিভাগ আছে। এই বিষয়গুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যেহেতু এগুলো রাষ্ট্রের মৌলিক কাঠামোগুলোর ব্যাপারে আপনার তারা একটা অধ্যাদেশ জারি করেছিল, সেসব ক্ষেত্রে আরও অধিকতর আলোচনার ভিত্তিতে করবো না, এই কথা কিন্তু একবারও কেউ বলে নাই। বিএনপি জায়গাতে বলে নাই যে এটা কাজ চলছে। এবং এটা নিয়ে এই অধিবেশনই কিন্তু আরেকটা প্রশ্ন করি, এই অধিবেশনে আলোচনা হয়েছে, এই অধিবেশনেই কিন্তু একটা সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। সেখানে আপনার জামাত ইসলাম, বিরোধী দলের জায়গা থেকে সব দলই অস্বীকৃতি জানিয়েছে। যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে 22 মাসের বেশি সময় ধরে তথ্য কমিশন নাই, মানবাধিকার কমিশনের অবস্থা নাই, তারপরে গুম এবং অন্যান্য বিষয়ক যে আইন সেটাকেও আপনারা সেভাবে পাশ করেন নাই, তারপরে পরিবেশ বিষয়ক, এমনকি অঙ্গ প্রতিস্থাপন বিষয়ক একটা আইন রয়েছে যেটা খুবই জরুরি সাধারণ রোগীদের জন্য, কিডনি প্রতিস্থাপন বা অন্য যে কোনো অঙ্গ প্রতিস্থাপন, সেটাও ঝুলে গিয়েছে। অঙ্গ প্রতিস্থাপন আইনে এই রাষ্ট্রের কাঠামোর কি সম্পর্ক? আপনি স্পেশালি হয়তো একটা আইনের জন্য বলছেন, আমি যেটুকু ধরেন তথ্য কমিশনের তো মানুষের অধিকার, মানবাধিকার তো আমি তো এখন পার্লামেন্টের মধ্যে নাই, তবে একটা আইন প্রণয়ন করতে কিন্তু বেশ সময় লাগে। সংবিধানের মধ্যে অনুচ্ছেদ আছে যে আপনার অতি দ্রুততম সময়ে রাষ্ট্রের প্রয়োজনে যে সমস্ত আইন প্রয়োজন হয় অধ্যাদেশ দেয়, সংসদ আসলে সেগুলোকে আবার বিল আকারে খুব দ্রুততম সময়ে অনুমোদন করে। গতকালকে একটা বিল উত্থাপন করে সেটা কয়েকটা অনুচ্ছেদ, সংবিধানের কয়েকটা ধারা আপনার মানে স্তব্ধ বা স্পিকারের ক্ষমতা বলে আপনার স্থগিত করে পাশ করেছে, এবং সেখানে বিরোধী দলের জায়গায় আপত্তি এসছে, বলছে না আমরা এগুলো, তখন বলেছে যে না ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীতে তাদের যে সমস্ত দাঁড়ি কমা, সেমিকোলন কোনো ধারা যদি পরিবর্তন করতে হয় সেগুলো আমরা বিবেচনা করব, কিন্তু এই বিষয়গুলো জরুরি। আপনার কি এটা মনে হয় না আগে সরকারের সময় যেমন আলোচনার সুযোগ ছিল না, ঠিক একইভাবে এই সরকারও তার যে একটি নিষ্ঠুর সংখ্যাগরিষ্ঠতা আছে, সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, আইন প্রণয়নের জায়গাতে এখন সেসব ক্ষেত্রে এই সরকারও ধীরে ধীরে ওরকমই হয়ে উঠতে পারে কি? আমি এটা মনে করি না। তার কারণ এইখানে আপনাকে যদি, এটা মান্না ভাই একটা ভালো কথা বলেছে যে আমাদের দেশের রাজনৈতিক যে সংস্কৃতিটা গত 50 বছরে সরকারি দল এবং বিরোধী দল যে যখনই থাকুক না কেন, যেভাবে এই জায়গার মধ্যে এখন আমাদের যে গণতন্ত্রের চর্চা বা গণতন্ত্রের মধ্যে যে সৌন্দর্য, সহনশীলতা, ধৈর্য, এই জায়গাটা আমাদের গত 50 বছরে নাই, এবং এখনও আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে। আমি মনে করি যে আমরা যদি আপনার এই গণতান্ত্রিক চর্চার জায়গায় অধৈর্য হই, তাহলে কিন্তু আবার আমরা হোঁচট খাবো। বারবার হোঁচট খেয়েছি, সামনে হোঁচট খাবো না কথা আমরা বলতে পারবো। আমরা বিরতিতে যাব, তবে তার আগে যেহেতু আপনি ভাষায় অতি দক্ষ, আমরা একটা বাগধারার কথা মনে করিয়ে দিয়ে প্রশ্নটা করি। আমাদের প্রবচন আছে, যা হয় না 9-এ তা হয় না 90-এ, তো যা হয় নাই 50-এ তা কততে হবে? এই বিষয়টা প্রশ্ন রেখে আমরা একটা ছোট্ট বিরতি নেই। আমরা পুষ্টি নিবেদিত চলমান একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা ফিরে আসবো মাহমুদুর রহমান মান্নার কাছে। এই যে 50 বছরে আমরা অনেক কিছু পারলাম না, তো এই যে আমাদের এই না পারা কবে শেষ হবে?
ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমান কথা বলছে চলমান বিষয়গুলি নিয়ে, এবং আমাদের আজকের বিষয় বিদ্যানন্দ কবি ভনে। এরপরের লাইনটা হচ্ছে শুনে পুণ্যবান। কারা যে পুণ্যবান সেটা আমরা জানি না, তবে আজকে আমরা দুজন অত্যন্ত শ্রদ্ধেয় মানুষকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আসি। প্রধানমন্ত্রী চীন সফরে কোনো অর্জন নাই, এই কথা বলেছেন নাহিদ ইসলাম। কি হলে পরে অর্জন হতো বলে আপনার মনে হয়? আসলে কি কোনো অর্জন নাই? মানে এই ধরনের কথাবার্তা বললে না, তখন ওই যে ফরেন মিনিস্টারকে জিজ্ঞেস করেছিলেন একজন সাংবাদিক যে আপনার অর্জন কি, উনি বলেছিলেন যে ভিক্ষার ঝুড়ি নিয়ে গেছি নাকি আমরা, যে একটা অর্জন কিছু দেখাতেই হবে, কতগুলো ভিক্ষা পেলাম, কত চাল পেলাম, কত টাকা পেলাম। এরকম প্রশ্ন করার মন মানসিকতাটা বদলাল। মানে ব্যক্তিগতভাবে ওনাকে আমি চিনিও না, তার সম্পর্কে উল্টাপাল্টা অনেক কথা শুনি, সিধাও শুনি, ব্রিলিয়ান্ট চ্যানেল মানুষ ইত্যাদি। কিন্তু তারপরে উনি এই আনসারটা যে দিয়েছেন আমার কাছে খুব ভালো লেগেছে। কেন? আমার কাছে এইটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে যখন উনি বলছেন, এবং যে টিম গেছে তারা ফিরে এসে বলছে আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আমরা আস্থা পেয়েছি। কিসের আস্থা বলেন? মানে এই আস্থাটা কীরকম হতে পারে? আপনি এমন একটা যে দেশে বাস করেন যেটা এখন ভূ রাজনীতিতে হঠাৎ করে খুব ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে গেছে। তিনটা বড় বড় শক্তি খুবই প্রখর দৃষ্টিতে বাংলাদেশের দিকে সবসময় তাকিয়ে আছে। আমেরিকা, চীন, পাশে তো ইন্ডিয়া আছে। তো এই তিনটা দেশের একটা ব্যালেন্স করার মধ্যে দিয়ে আপনি দাঁড়াবেন নিজের মতো করে। এটাই তো আপনার এখানকার পলিটিক্স হওয়ার কথা। ব্যালেন্স করে দাঁড়াবেন, কারোর সাথে বন্ধুত্ব নয় বেশি, কারোর সাথে শত্রুতা তো নয়। সেরকম প্রশ্ন যদি হয় তখন আস্থার প্রশ্নটা কীরকম করে আসছে? আমাদের দেশের উপরে প্রচুর পরিমাণে মানে নজর আছে, এবং সেগুলো যে ধরেন পুশিন চললো, তারপরে ওদিক দিয়ে রোহিঙ্গা আছে, তারপরে আপনার আমেরিকার সাথে আমাদের বাণিজ্য চুক্তি আছে। সব কিছুর মধ্যে চীনের ব্যাপারটাতে গিয়ে এবার এটা ঠিক যে ইকোনমিক কোনো বড় ডিল হয় নাই, যে আমাদের সামনে এত বড় বাজেট 9.5 লক্ষ কোটি টাকা, আমরা টাকাগুলো কোথায় পাবো? চায়না কি আমাদেরকে কিছু দেবে? কিছু বলেনি তারা। কিন্তু চায়না পোর্টের ব্যাপারে, মংলা পোর্টের ব্যাপারে একটা কমিটমেন্টের মতো করেছে বলে মনে হচ্ছে। কেউ বলেছেন এটা এমইউ হয়েছে, কেউ বলছেন না চুক্তি হয়েছে। আমি ভালো করে ব্যাপারটা বুঝি নেই এখন পর্যন্ত। তারপরে ধরেন যে প্রপোজালটা তারা দিয়েছে আপনার করিডর, মানে চীন, মায়ানমার এবং বাংলাদেশ, এইটা তো অনেকের পীড়াও চমকে দিয়েছে। কোনো সন্দেহ নেই এটা যদি হয় তাহলে আপনি ইকোনমিক্যালি বেনিফিটেড হবেন। কিন্তু এইটা হলে পরে যে ইমব্যালেন্সটা তৈরি হবে, মানে আমেরিকা যে অসন্তুষ্ট হবে, ইন্ডিয়া যেরকম করে চোখ পাকাবে এটা কি হচ্ছে, সেইটা ব্যালেন্স করবেন কি আপনি, সেটা ভেবে আপনাকে করতে হবে। আমি মনে করি বরঞ্চ গভর্নমেন্ট এই কারণে এখন পর্যন্ত এই ব্যাপারে ইয়েস তো কিছু বলে নাই, তারও খুব একটা ফাঁপড়ের মধ্যে আছে। এমন হতে পারে যে তারা বলছে যে তোমরা করো আগে, এই যে করিডরের ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত যদি হয় তাহলে আমরা তোমাদেরকে টাকা দেব। এখন কিন্তু পৃথিবীতে ডোনার কান্ট্রি বলতে চায়নার মতো এত বড় অ্যামাউন্টে একসাথে অন্যরা দিতে পারে না। আমেরিকা এমনি বেশি দেয় না, তারপরে তাদের তো দেওয়ার মধ্যে অনেক রকম মার প্যাচ, মানে সিস্টেম আছে, অনেক সময়ও লেগে যায়। তো আপনি যে কুইক মানি চান, যে হেল্প চান, এমনি আপনার দেশের মধ্যে টাকা নেই, সেই কারণে ওই জায়গাটা আপনি ইয়ে করতে পারেন নাই। কিন্তু শি জিনপিং এবং আমাদের প্রধানমন্ত্রী যখন একসাথে বৈঠক করেছেন, তারপরে তাদের যে যৌথ বিবৃতিটা বেরিয়েছে, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে চীন বিশেষভাবে দায়িত্ব পালন করবে। ল্যাঙ্গুয়েজটা আমার এক্স্যাক্টলি বলে নাই, মিনিংটা তাই। এবং পরেও তাদের যে রাষ্ট্রদূত তিনিও এই বিষয়ে আরেকবার বলেছেন। এইটার উপরে আমি একটা বা দুইটা পোস্ট এডিটোরিয়াল এখানে লেখা দেখলাম, তারা বললো যে এই একটা বক্তব্য বা এই ভিজিটটা এই জিনিসটা বুঝেছে কাউকে যে এখন বাংলাদেশের উপরে শকুনের দৃষ্টিতে তাকিয়ে থাকলে কোনো লাভ হবে না। আমি তো ব্যালেন্স করতে চাই, আমি আরেকজনের সাথে যুদ্ধ লাগিয়ে দিতে চাই না, এবং সেই ব্যালেন্সের ব্যাপারে এখানে একটা জিনিস হতেও পারে। নাহিদ ইসলাম বলেছেন কি বুঝে তা তো আমি বলতে পারবো না, তার সাথে কথা বলবে, তাকে কোনো সময় টক শোতে ডাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। কিন্তু আমি মনে করি যে এটার যে ইনসাইট, একটা ডিপ ভিউ থাকা উচিত ছিল, সেইটা নিয়েই আমাদের কথা বলা উচিত। কারণ আজকে আমাদের কালকে আপনি ক্ষমতায় যেতে পারেন, তখন আপনাকেও তো এই জিনিসগুলো, তারা নিজেরা তো চীনে সফর করে এসেছেন, তাদের নিজেদের অর্জন সম্পর্কে কিছু কিন্তু আমাদেরকে বলেন নাই। তারা কিন্তু গিয়েছিলেন চীনে বেড়াতে। ওইটা তো আর বিরোধী দলকে কেউ জিজ্ঞেস করে, সরকারি দলকেই জিজ্ঞেস করে। সেইভাবে তিনি জিজ্ঞেস করতে পারেন, প্রশ্ন নিশ্চয়ই করতে পারেন, কি কি পেয়েছেন, ক্যাবিনেট পেয়েছেন, বা এই ব্যাপারে কি হলো। কিন্তু কোনোই অর্জন হয়নি এই ব্যাপারটা বলবার মতো
আপনি ভেতরিষ্টরি তো জানেন না। সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে অবশ্য তারা খুব একটা উদার না আপনাদের মতো। তারা, আমরা যারা পুরনো রাজনীতিবিদদেরকে দেখি, আপনারা জনগণের সামনে আসতে যতটা আগ্রহী থাকেন, আমি লক্ষ্য করেছি যে এই ধরনের সাক্ষাৎকার বা প্রশ্নের উত্তর দিতে তারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। জনাব হারুন, আপনার কাছে আসি। চীন সফরে কোনো অর্জন নাই, যেটা আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না কিন্তু বললেন যে অর্জনকে শুধু টাকা পয়সা কিংবা ভিক্ষার ঝুলি এইভাবে দেখলে তো হবে না, অনেক ধরনের অর্জন রয়েছে, তার মধ্যে যেটা হচ্ছে বন্ধুত্ব বা আস্থা। এই জায়গাটি, এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলির ক্ষেত্রে আমরা প্রায় বিরোধী দলকে দেখছি দায়িত্বশীলতার সাথে মন্তব্য করছে না। আপনার কি মনে হয় এর জন্য অপরিপক্কতা দায়ী, নাকি এটা ওই একটা ভাব যে আমরা একটা স্বৈরতন্ত্র হটিয়ে দিয়েছি, চাইলেই হটিয়ে দিতে পারি? মান্না ভাই আগে যে কথাটা বলেছে যে রাজনীতির সংস্কৃতি, এই সংস্কৃতির মধ্যে আমাদের যে পরিবর্তন, এটা পরিলক্ষিত হচ্ছে না। আপনি বিরোধিতার জন্য বিরোধিতা করছেন, কিন্তু সেটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক, এই মানদণ্ডটা এখনো আপনার যারা করছে সেই মানদণ্ড তাদের মধ্যে নাই। সরকার আমাদের বাংলাদেশে আপনি বিগত সময় দেখবেন যে বিগত সরকারের সময় নির্বাচিত হলেই প্রথম ভারত সফর হয়েছে, কিন্তু এবার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু বলবো যে তার বিদেশ সফরের ক্ষেত্রে সে খুব কৌশল অবলম্বন করেছে। এবং চীনের, আমি মান্না ভাইয়ের সাথে 100% একমত যে চীনের জায়গা থেকে যে স্টেটমেন্ট এসছে, যেটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন ছিল বর্তমান প্রেক্ষাপটের আলোকে। তার কারণ আমরা ভারতের সাথে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই, এবং জিয়াউর রহমানও চীনের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছিল এবং এই সাবকন্টিনেন্টে যে সার্ক স্থাপন করেছিল, তার মূল উদ্দেশ্যই ছিল যে আমাদের পারস্পরিক সহায়তা, সৌহার্দ্য, সম্প্রীতি, আপনার বন্ধন তৈরি করা। সেইটা আপনার জিয়াউর রহমান মৃত্যুর পর আস্তে 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 এবং শেখ হাসিনার সময় এটাকে একেবারেই নষ্ট হয়ে গেছিল। এখন সেই জায়গায় ফিরে আসার জন্য নিঃসন্দেহে আজকে যদি চীন বাংলাদেশের ব্যাপারে এই স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার ব্যাপারে পাশে থাকার ঘোষণা দিয়ে থাকে, তাহলে এইটা তো আমি বলবো যে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বিরাট বড় অর্জন। বাংলাদেশের, আমাদের নদীমাতৃক দেশে বিশেষ করে আমরা যে পদ্মা ব্যারেজ এবং আপনার তিস্তা ব্যারেজ নিয়ে আমাদের যে বড় ধরনের এখানে আর্থিক বিনিয়োগের দরকার, সেই ক্ষেত্রে আপনার চীন বহুদিন থেকে বলে আসছে যে তিস্তা প্রকল্পে তারা এখানে অর্থায়ন করতে চায় বা সহায়তা করতে চায়, কিন্তু এখানে ভারতের আপত্তির কারণে এই বিগত সরকারের সময় এটা সম্ভব হয়নি। কিন্তু চীন এবার পরিষ্কার বলেছে তারা এই বিষয়টির ব্যাপারে আপনার আগ্রহ প্রকাশ করেছে আবারও। তো সুতরাং আজকে যারা বলছে, যাদেরকে যৌক্তিকভাবে বলতে হবে যে বাংলাদেশ আসলে কি চাচ্ছে তারা। যদি আমাদের সাথে চীনের বন্ধুত্ব যত সুদৃঢ় হবে বা চীনের সাথে আমাদের আপনার এই ধরনের বাইলেটারাল বিষয়গুলো যত আরও এগিয়ে আসবে, স্বাভাবিক কারণে ভারত এখনও আমাদের সঙ্গে, কিন্তু যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এগিয়ে আসার ক্ষেত্রে নতুন যে আমাদের ভারতের আপনার অ্যাম্বাসেডার বাংলাদেশ রাষ্ট্রদূত আসার পর উনি কিন্তু কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ভিসা যে বন্ধ ছিল সেই ক্ষেত্রে কিছু ছাড় দিয়েছে। ভিসা কিন্তু এখন আগের চাইতে আপনার ওই ট্যুরিস্ট ভিসা এবং আপনার স্বাস্থ্য হেলথ ভিসাগুলো অলরেডি বেশ কিছু দেওয়া হচ্ছে। সুতরাং ভারতকেও বুঝতে হবে যে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত যদি আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চায় তো দাদাগিরি চলবে না। আপনার মনে হয় তারা দাদাগিরি করছে? এখন দাদাগিরি তো তারা করে এসছে, তারা চাই, এখনো করছে না, পুশব্যাক করার এখনো তো পুশব্যাক এগুলো চলছেই, এবং সেটার ক্ষেত্রে বেড়া নতুন করে তৈরি করছে। সেটার জন্য তো আমাদেরকে সব সময় সীমান্ত এলাকায় একটা আর বাড়তি আপনার বলবো নিরাপত্তা ব্যবস্থা বা বাড়তি একটা জুট ঝামেলার মধ্যে থাকতেই হচ্ছে, এটা তো আছেই। কিন্তু ভারতকে আলটিমেটলি ভারতকে একটা আলোচনায় নেগোসিয়েশন আসতেই হবে, না হলে আমাদের জন্য আজকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বৃহৎ শক্তিগুলো কিন্তু আজকে এখানে রাশার আপনি কত হাজার লোক এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা, সেখানে প্রায় আমার মনে হয় 10,000-এর অধিক তাদের রাসায়ন কর্মী একটা বিদ্যুৎ প্ল্যান্টে কাজ করছে তাদের। তো সুতরাং এখানে আজকে সারা বিশ্বে আপনি আজকে এই দাদাগিরি করে আপনি আপনার অর্জন করতে পারবেন না। সুতরাং আপনি যদি সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে বাণিজ্যিক বলেন বা উন্নয়ন ক্ষেত্রে বলেন আপনি আপনার সুবিধা বা আপনার নিতে পারবেন, কিন্তু যদি আপনি অন্য পদ্ধতি যেতে চান তো বিশ্বের অনেক দেশ আছে, আপনাকে জাপান আমাদেরকে আপনার জায়গার মাধ্যমে বহু হাজার কোটি টাকা দিচ্ছে, সহায়তা দিচ্ছে খুব অল্প সুদে, চীন দিবে। বৈদেশিক ঋণের সেই তুলনায় ভারত কিন্তু আমাদের ঋণের যে ডেট সার্ভিসিং এর যে পরিমাণ বা যে হার সেটা বেড়েই চলেছে, কেননা আমরা যদি মধ্যআয়ের দেশ হয়ে যাই সেটা এমনিতেও অনেক বেড়ে যাবে। আগের মতো স্বল্প সুদে কিংবা শূন্য সুদে ঋণ আমরা পাবো না। তবে একটা বিষয় আমরা সবসময় অনুষ্ঠানের মাঝখানে পাই, যেটা বিরতির পর আমরা পুষ্টি নিবেদিত চলমানে ফেরত আসবো। আমরা আশা করছি
আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। ফিরলাম পুষ্টি নিবেদিত চলমানে। আমরা আজকে কথা বলছি দুজন জ্যেষ্ঠ রাজনীতিবিদের সঙ্গে, এবং এইখানে প্রচুর কথা হচ্ছে, যার মধ্যে একটা বিষয় আমরা লক্ষ্য করলাম, সরকার কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে আবার পিছিয়ে আসছেন। যার মধ্যে একটা হচ্ছে উপসচিব এবং তদূর্ধ্ব মর্যাদার কর্মকর্তাদের যে গাড়ি কেনার জন্য 30 লাখ টাকার পাশাপাশি খরচ এবং গাড়ি ব্যবস্থাপনার জন্য 50,000 টাকা করে পেতেন, সেখানে সরকার একটা বিধি এনেছিলেন যে অর্ধেক করে দেওয়া হবে এই টাকাটা। আর আরেকটা কাজ তারা করেছিলেন, সেটি হচ্ছে যে উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলে যে বেতন ভাতা সহ ডেপুটেশন সুবিধা, সেটা বাদ দিয়ে বলেছিলেন যে শিক্ষা ছুটি নিতে। কিন্তু এই দুইটাই আবার পিছিয়ে আসতে হয়েছে, কেননা এক ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে, যার জন্য দ্রুতই সরকার আবার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। গত অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, যিনি সাবেক মন্ত্রী পরিষদ সচিব ছিলেন, তিনি বলেছেন যে এটা তো সরকার ড্রাইভার, জ্বালানি ও মেরামতের খরচ নির্ণয় করে সিদ্ধান্ত নিতে পারত। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে একটা কমিটির মাধ্যমে যৌক্তিকতা নির্ধারণ করা উচিত ছিল। মানে সরকার কি সকল সিদ্ধান্ত কমিটি করে নেবে না? সেসব কমিটিতে আলী ইমাম মজুমদার সাহেবদের মতো লোকেরাই থাকবেন এবং তাদের সুবিধাদি কখনোই কমানো যাবে না। কিছু মনে করেন না, প্রশ্নটাই না আমার কাছে খুব ফানি লাগলো। ফানি আপনার জন্য বলছি না, মানে আমি দেখেছি এই সরকার অথবা ধরেন অন্তর্বর্তী সরকার হিসেবে আমি দেখলাম যে এরা কেন জানি না আমলাতন্ত্রকে খুব ভয় করে। মানে এরকম হয়েছে যে ডিসিরা সব ডেমনস্ট্রেট করেছে, বলে যে বতুল ক্যান্টিনে সভা করছে, এরকম করে স্লোগান টোগান দিয়েছে, আমি শুনেছি। কোনো ব্যবস্থা নিতে পারি নাই। এরপরে লাগাতার অভিযোগ শুনেছি যে প্রশাসনের মধ্যে অনেক ধরনের নেপোটিজম বা যা যা সাধারণত হয় সবই আছে আগের মতোই, তার কোনো কিছু বদলায়নি। কাউকে ট্রান্সফার করা যায় না, তাহলে একটা বিরাট গ্রুপ সেখানে দাঁড়িয়ে যায়। কারণ সেখানে কিছু করতে পারে নাই। তো আমার মনে হয় কি, ধরেন এক্সিকিউটিভ তো এক্সিকিউটিভ, আর গভর্নমেন্ট ইজ অ্যাবাভ এভরিথিং। এভরিথিং বলতে আমি বোঝাচ্ছি যে যখন আপনি অ্যাডমিনিস্ট্রেট করছেন, অ্যাডমিনিস্ট্রেশনটা আপনি দেশটা চালাচ্ছেন, তখন তাদের ডিসিশনটা খুব ফার্ম হতে হবে। এই সকালে একটা, বিকেল একটা, অন্য সময় একটা, এরকম করে করলে তো হবে না। তারা বুঝে শুনেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন আপনার অ্যালাউন্স যাই দিত, সেটা কি অর্ধেক করা উচিত ছিল কি ছিল না, তার উপর আমি কোনো বক্তব্য রাখতে পারবো না, কারণ এইটা তো নির্ভর করে। মানুষের অভাবের তো কোনো সীমা নেই। আপনি 50,000 টাকা দিয়েছেন, 25,000 টাকা করে দিলেই তার খারাপ লাগবে। 5,000 টাকা কমানো দেন, তাও তার খারাপ লাগবে। কিন্তু আপনি এক্স্যাক্ট অ্যাসেসমেন্ট করে যদি দেন, সেটাতেও যে প্রবলেম সলভ হয়ে যাবে এরকম মনে করবো, কিন্তু কোনো কারণ নেই। কারণ আমাদের অভাব এত বেশি যে অ্যাসেসমেন্ট করে দেওয়ার পরেও দেখবো যে আবার নতুন করে কথা হয়েছে। কোনো একটা সলিউশন আমরা এখন পর্যন্ত একবারে সবার সন্তুষ্টির জায়গা আমরা কখনো পাইনি। কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট, গভর্নমেন্টকে ফার্ম হতে হবে। সকালে একটা, বিকেল একটা করতে পারবে না তারা যদি করে, সেটা হয় কি, ধরেন হতে পারে 5টা সিদ্ধান্তের একটা সিদ্ধান্ত বদলাবে, কিন্তু 5টা সিদ্ধান্তের 4টা সিদ্ধান্ত বদলাতে তো চলবে না। এবং আর একটা জিনিস হতে পারে এই কারণে যে এইবারে যারা যারা ক্যাবিনেটে এসছেন বা এবারে যারা যারা দেশ চালাচ্ছেন, তাদের অনেক অনভিজ্ঞতা আছে, এবং এরা অভিজ্ঞ হবার জন্য যে এদের আলাদা কোনো রকম ব্যবস্থা করা হচ্ছে বা কিছু, কোনো আস্থার জায়গায় আছে না যে একটা আমলাও একজন বেশ সিনিয়র রেসপেক্টেড, তাকে অনেক মানে, অথবা মন্ত্রীদের মধ্যে একজন বা পলিটিশিয়ানদের মধ্যে একজনকে মানে, এইরকম হয় নাই। ব্যাপারটা খুবই অ্যাভারেজ একটা গড়ের উপর দিয়ে চলছে। এইটা একটু রিস্কি। এর মধ্যে ডিফাইন করে কেউ বেরিয়ে আসলে সমস্যা হবেই। এবার একদমই ভিন্ন প্রসঙ্গে যাই। এই যে শিক্ষা ছুটির বিষয়টি এসেছে, আমরা দেখেছি আমাদের প্রচুর বৃত্তি, বিদেশি বৃত্তি, এটা আমলাতন্ত্র নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নেয়। কিন্তু তারা তো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ান না, নিজেরাও এই পিএইচডি করে আসার পরে কোনো গবেষণা করেন না। পিএইচডি একটি গবেষণালব্ধ ডিগ্রি, যেখানে যিনি পিএইচডি গবেষক তিনি নতুনভাবে কোনো জ্ঞানের উপরে আলোকপাত করেন, অথবা নতুন গবেষণার মাধ্যমে নতুন কোনো কিছু আবিষ্কার করেন, অথবা এরা যারা সারা দুনিয়াতে পিএইচডি করেন, তারা সাধারণত তার ওই জ্ঞানকে কাজে লাগিয়ে সরকারকে সহায়তা করেন। যেমন জোসেফ স্টিগলিস, পিএইচডি করা অর্থনীতিবিদ, তিনি সরকারকে অর্থনীতির ক্ষেত্রে সহায়তা করেছেন, টেকনোক্র্যাট হিসেবে এসেছেন। কিন্তু আমলাতন্ত্র কেন এই সরকারি পয়সায় ডিগ্রি করে শেষে শুধু ফাইল সই করে, এবং সেই জন্য কেন তাদেরকে পিএইচডি করিয়ে আনতে হয় সরকারের টাকায়? আসলে সত্য কথা বলতে আপনার বলে না যে আপনার যে সত্য কথা বলতে আপনার এই বেজার হবে, আসলে সত্য কথা বলতে গেলে কিন্তু আমলাতন্ত্রের যে সুযোগ সুবিধাগুলো নেওয়া হয়, অন্যান্য যে সমস্ত আমাদের গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলো আছে, বিশ্ববিদ্যালয় বলেন, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বলেন, তারপরে আপনার কৃষিতে, এগ্রিকালচারে বলেন, মৎস্য বা পশুপালনে বলেন, যাদের
ক্যাডারে ওই সমস্ত জায়গায় যে ধরনের গবেষণার জন্য সুযোগ সুবিধা পাওয়া দরকার ছিল, আমি মনে করি সেই জায়গাতে যথেষ্ট ঘাটতি আছে। কিন্তু আমলাতন্ত্রের যে প্রভাব বা আমলাতন্ত্রের প্রতি সরকারের যে নির্ভরশীলতা, যে কারণে অতীতের সরকাররা ধরেন যে আমলাতন্ত্রকে যেভাবে সুযোগ সুবিধাগুলো দিয়েছে, আপনি যদি সেটা এখন কমাতে যান তাহলে তো আমলাতন্ত্রের মধ্যে বলা শুরু করবে যে আগের সরকারই তো ভালো ছিল। যেটা মান্না ভাই যেটা বললো যে আমলাতন্ত্রের আগের যে সুযোগ সুবিধা দিয়েছেন, বিশেষ করে আর্থিক বা এই সমস্ত পিএইচডি ডিগ্রি গ্রহণ বা ছুটিতে যাওয়ার যেমন আমি ক্ষেত্রে, বলি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর গবেষণা করেছিলেন উলসি যদুনাথপুর প্রকল্পের উপরে। তার ডক্টর সাহেব ফিরে এসে তো আর কোনো গবেষণা করেন না, কর্মক্ষেত্রের জন্য কোনো এবং সরকারি বৃত্তিতে পড়াশোনা করে ফিরে এসে রানা প্লাজা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার একটা আবিষ্কার তিনি করেছিলেন। তো ওই জন্য আমি আপনাকে বললাম যেটা যে আমাদের অ্যাকচুয়ালি যে বিষয়ভিত্তিক যে গবেষণা লব্ধ যাদের প্রয়োজন, সেইখানে যে ধরনের সুযোগ সুবিধা বা সেখানে যে ধরনের আপনার সরকারি আরও থাকা দরকার ছিল, সেখানে ঘাটতি আছে। আর এইখানে আমলাতান্ত্রিক জায়গাগুলোতে যেগুলো আমি মনে করি যে বিভিন্ন কারণে বিভিন্নভাবে বিদেশে গিয়ে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, দেখা গেল একটা বিষয়ে একজন আমলাতন্ত্রের ব্যক্তি ডিগ্রি নিয়ে আসার পরে সেই বিষয়ের উপর সে দায়িত্বই নাই, ওই মন্ত্রণালয়ে তো তিনি হয়তো দায়িত্বই থাকে না, পরে এমন একটা জায়গায় চলে গেল যে তার ওই অর্জিত জ্ঞান তার কোনো কর্মে আসলো না। তো এগুলোর মধ্যে আর্থিক কিছু সুবিধাবাদীর ব্যাপার আছে। এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনি 4 বছর 5 বছরের ছুটি নিয়ে গেলেন, সেই সময় আপনি এখানে আর্থিক যে সুযোগ সুবিধা পেলেন, এই সমস্ত অনেকগুলো অবস্থাতেই পড়াশোনা করছে, এই সমস্ত বিষয়গুলো কিছু সুযোগ সুবিধার ব্যাপার আছে। তো এগুলো আমি মনে করি যে সরকারের আরও চিন্তা ভাবনা করে দেশে গবেষণার প্রয়োজন আছে, এবং যেসব ক্ষেত্রগুলোতে গবেষণার দরকার আছে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, আমাদের ডাক্তারদের ক্ষেত্রে উচ্চশিক্ষার আপনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনি বাংলাদেশের চিকিৎসক খুঁজেই পাবেন না। যে কারণে আমাদের এই ক্ষেত্রে যারা আমাদের সরকারি চিকিৎসকরা রয়েছে তাদের বিশেষ সুযোগ সুবিধা দিয়ে বিদেশ থেকে তাদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া দরকার। আমাদের কৃষিতে যে অর্জিত সাফল্য, আমি মনে করি সেই ক্ষেত্রেও তাদেরকে সে সমস্ত উচ্চশিক্ষায় বিশেষজ্ঞ তাদের সুযোগ সুবিধা বাড়ানো দরকার। তারপরে আপনার বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষা দিচ্ছে, যারা আমাদের কারিগর তৈরি করছে, সেই সব জায়গাগুলোতে সেখানে সুযোগ সুবিধা আছে। তারপরে সেখানে আরও কিছু আমি মনে করি বাড়ানো দরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন পিএইচডি করতে যান তাদের অনেককে শিক্ষা ছুটি নিতে হয়, কিন্তু যারা পড়ানি না তারা শিক্ষা ছুটি নেবেন না, সে ধরনের আইন করা উচিত আমি মনে করি। তাহলে সরকার তো এই উদ্যোগ থেকে সরে এলো, ব্যয় সংকোচনের একটা উদ্যোগ ছিল সেখান থেকেও সরে এলো। এখানে আসলে সরকার ইচ্ছা করলো আপনার অনেক সীমাবদ্ধতার কারণে, সরকারের তো ধরেন যে সবাইকে নিয়ে চলতে হয়। সরকার যদি একসাথে, আজকে যেমন আপনি লক্ষ্য করবেন যে সরকার এই 3 মাসের মধ্যে বস্তি উচ্ছেদ শুরু করেছে, তারপরে আপনার অবৈধ স্থাপনা ভাঙা শুরু করেছে, বিভিন্ন রকম ঘটনা। তো তারপরে আপনার শহরের মধ্যে আপনার এই যে অটো, এসব ক্ষেত্রেও কিছু নীতি গ্রহণ করেছে। এই ক্ষেত্রের মধ্যে একদিকে নাগরিক সমাজের মধ্যে কিছুটা স্বস্তি আসছে, নাগরিকরা চাচ্ছে, আবার যারা এর ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত তারা আবার এর বিপক্ষে যাচ্ছে, বলছে না আমাদেরকে পুনর্বাসন করতে হবে, না করলে আমাদের কেন উঠাচ্ছে। সুতরাং সত্যিকার অর্থে আমাদের এই সংকটটা কিন্তু একদিনে তৈরি হয়নি, আর রাতারাতি আপনার এটার পরিবর্তনও যদি আমরা আশা করি, প্রত্যাশা করি, সম্ভব হবে না। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছ থেকে নেই। সরকার অনভিজ্ঞতা রয়েছে সরকারের অনেকেরই, এটা আপনি বলেছেন, এটা আমাদের অন্য আলোচকও বলেছেন। পাশাপাশি কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, সকালে সিদ্ধান্ত হচ্ছে বা 1 দিন 2 দিন পরে সিদ্ধান্ত বদলে যাচ্ছে, এরকমও দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় সরকার কত তাড়াতাড়ি এই সমস্যা সামলে উঠে একটু শক্তিশালী আরো আচরণ করতে পারবেন, অথবা শক্তিশালী করার জন্য সরকারের এই মুহূর্তে কি করা উচিত? আপনার পরামর্শ কি? মানে আমাকে শেষ করতে দিয়ে যে কথাটা, প্রশ্নটা বলেছেন সেটা খুব সুইট না। আমি এই ধরেন 4 মাসে যা দেখলাম তার মধ্যে পজিটিভিটি কম পাচ্ছি, এবং পুরো জিনিস আমি প্রথম যেটা বলেছিলাম একটা লোকতুষ্টিবাদের ট্রেন্ড দেখছি আমি। মানুষ খুশি হোক এটাই তারা চাচ্ছে, যে কোনো বললে কেন বললাম, প্রথম কথা বলি, আপনি 9.5 লক্ষ কোটি টাকার বাজেট করেছেন, এই টাকাটা পাবেন কি শেষ পর্যন্ত? IMF এর সাথে তো সম্পর্ক পেতে গেলে মানুষের পকেট একদম খালি করে নিতে হবে। এই কাজটা যখন করবেন তখন মানুষের মধ্যে আপনি সন্তুষ্টি পাবেন কীরকম করে? মানে কতগুলো ছোট ছোট এমন কিছু কাজ আছে যেটা মানুষ যখন ধরবে তখন বড় করে ধরবে। আপনি 3.5 লক্ষ টাকার জায়গায় 4 লক্ষ টাকা পর্যন্ত ইয়ে করেছেন, সিলিং করেছেন। মানে মনে হচ্ছে যে দেখো 50,000 টাকা তো তোকে বাড়িয়ে দিল, কিন্তু 4 লক্ষ টাকার পরে আপনি তার ট্যাক্সেশনের রেট যেটা ডাবল করে দিয়েছে, 10% এবং 5% স্ল্যাবটা তুলে দিয়েছে। এইরকম ধরনের আরো ছোট ছোট বিষয়গুলো লোকে যখন দেখবে
তখন তাদের মধ্যে সেরকম প্রশ্ন আসবে। সঞ্চয়পত্রের ফাইনাল সেটেলমেন্ট বন্ধ করে দিয়েছে। মানে একই কথা আমি বলছি, ধরেন ফ্যামিলি কার্ড কনসেপচুয়ালি জিনিসটা কিন্তু ভালো যদি আপনি করতে পারেন, কিন্তু এটা যদি একদম বেসিক জিনিস, একটা অর্গানোগ্রাম, একটা ডেটা বেস, কোনোটাই তো আপনার কাছে নাই। আপনি যদি এখন বলেন কথায় কথায় যে না এই যে বিবিএস তো দিচ্ছি আমাকে, বিবিএস এর দেওয়ার উপরে আপনি নির্ভর করতে পারবেন না। আর অর্গানোগ্রাম যদি মানে সেটা পার্টি স্ট্রাকচার হয়, তাহলে এই পার্টির উপরে নির্ভর করে আপনি যেটা চালাতে পারবেন না। সে তো পারেন নাই, অনেক এক্সপেল করেছেন, তারপরে তো জিনিসটা আসে নাই। এরকম করে একইভাবে ধরেন খাল খননের বিষয় যদি আসে, ওই জায়গাতে কি আমার কাছে খুব অবাক লাগলো কি জানেন, আমি যখন এই যে ঢাকা শহরে যে অতিবৃষ্টি হলো, চট্টগ্রামে অতিবৃষ্টি হলো, এইটার উপরে যখন কথা বলতে আসলাম যে এইটার ব্যাপারে আগে থেকে কোনো চিন্তা করলে না কেন, আগেই তো পূর্বাভাস ছিল। বলছে যে আমরা তো খাল কাটছি। আমি বলবো না কে বলছেন, উনি তো সংসদে এখন নেই, কিন্তু তিনি সংসদে আছেন। তিনি বললেন না আমরা তো ওই চিন্তা করেই খাল কাটছি। তা আমি তাদেরকে বললাম, আমি যতগুলো লেখা পড়েছি, বক্তৃতা পড়েছি, কোনো জায়গায় এইটা পাইনি যে আপনারা এই কথাটা মাথায় রেখে খালটা খুঁড়ছেন। বরঞ্চ আপনাদের আগে যে খালগুলো আর এখন চলছে না, সেটা নতুন করে রিএক্সকেভেট করা যাকে বলে, পুরোটাই নতুন করে খুঁড়ছেন। তো এই দুটো জিনিস তো এক হলো না। তাহলে টোটাল জিনিস, ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, তারপরে খোঁড়াখুড়ি বলেন, যতগুলি সেগুলো আবার আসবে যখন, তখন প্রপারলি যদি আনসার করতে না পারেন, আমাদের ভয়টা হচ্ছে যে আপনি যদি ফেল করেন তাহলে আসলে আমিও ফেল করে দেবো, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছি এখন। তো এই কারণে আরও হয়তো আপনি আমাকে অ্যাডভান্টেজ দিতে বেশি চাইবেন, কিন্তু আমি তো বুঝছি যে এই অ্যাডভান্টেজ দেবেন মানে শেষ পর্যন্ত নিজেও পাবেন না এবং দেশের জন্য এটা একটা বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে সময় দিয়েছেন। আজকে বৃহস্পতিবার বলেই হয়তো ঢাকা শহরে যান চলাচল অত্যন্ত বেড়ে গিয়েছে, অথবা অনেক বৃষ্টির পরে হঠাৎ একটি দিন বৃষ্টিহীন অবস্থায় আছে, সেই কারণেও হতে পারে। তবে আমাদের এই অনুষ্ঠান এই মুহূর্তে তার শেষ প্রান্তে এসে পৌঁছেছে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে পুষ্টি নিবেদিত চলমানে। একটি সতর্কতা সকলকেই জানানো প্রয়োজন, সেটি হচ্ছে সরকারি উপবৃত্তির টাকা নিয়ে এক ধরনের অনলাইন প্রতারণা শুরু হয়েছে এবং সেইখানে ফোন করে ওটিপি চাওয়া, কোড চাওয়া, নানান ধরনের লোভ দেখিয়ে টাকা বাড়িয়ে দেওয়া হবে, অথবা আরও বেশি টাকা পাবেন, অথবা আপনি আর টাকা পাবেন না ভয় দেখিয়ে এই ওটিপি নিয়ে উপবৃত্তির টাকা কেউ কেউ আত্মসাৎ করছেন। কোনোভাবেই অনলাইনে পাসওয়ার্ড, তারপরে ওটিপি, কোড এইসব কখনো কাউকে ফোনে বা অনলাইনে দেবেন না। অপরিচিত কাউকে এই বিষয়টি করবেন না, কারণ এইগুলি করে বহু মানুষ এক ধরনের অনলাইন প্রতারণা করছে। একই সাথে অনলাইনে প্রচুর জুয়া শুরু হয়েছে। পুলিশ এরকম অনেককে আটক করেছেন এবং এর সঙ্গে বিদেশি নাগরিকরাও জড়িত। আজকে যে চীনের সমর্থন নিয়ে আমরা অনেক কথা বললাম, এই চীনা নাগরিকদের একটা অংশ বাংলাদেশে এসে অনলাইন জুয়া চালু করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এই বিষয়টি পুলিশ আবিষ্কার করেছে। ফলে বন্ধু তুমি, শত্রু তুমি, তুমি আমার সাধনা, এরকম একটা গান ছিল। তো বন্ধু তুমি, শত্রু তুমি, এরকম একটা অবস্থায় যদি আমরা পৌঁছে যাই, তাহলে এই শত্রুদের সম্পর্কে সাবধান থাকতে হবে। চীনা নাগরিকদের বা অন্য কোনো দেশের নাগরিকদের, এর সঙ্গে নাকি রাশিয়া, আফ্রিকা এবং বিভিন্ন দেশের নাগরিকরা জড়িত আছেন, যারা এই জুয়ার খেলা খেলছেন অনলাইনে। আমরা আশা করি আপনারা সতর্ক থাকবেন। অনলাইনে টাকা পয়সা লেনদেন কোনো কারণ ছাড়া করবেন না।